ইয়ামাহা FZ25 এর 4.35 সেকেন্ডের হাস্যকর একটা রিভিউতে আপনাদেরকে স্বাগত। ভাই এটা কিনেন না, রিভিউ শেষ। এখন চাইলে আপনি ভিডিওটা থেকে স্ক্রল করে চলে যেতে পারেন, কিন্তু যদি দেখতে চান যে বাইকটা কেন একটা মশকরা, স্টিক অ্যারাউন্ড। আচ্ছা, একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা, এসিআই এর প্রোডাক্টে কোন গাধাটার মাথায় এই জিনিসটা আসছে? এ দাদা, হয়ে যাবে নাকি 4,35,000? Hey! Yeah? What the hell is this? Oh, দ্যাটস রাইট, 4,35,000 টাকা। 2020 সালে রিটায়ার করা একটা বাইককে কবর থেকে উঠায় নিয়ে আসা হয়েছে। এটা কোনো নতুন বা ইমপ্রুভ কোনো মডেল না, এটা উঠায় আনা হয়েছে জাস্ট সো ইয়ামাহার যে ব্র্যান্ড ফ্যানগুলো আছে বেচারাদের থেকে আরো কিছু পয়সা চিপি চিপে বের করা যাবে। আর রুল দ্য রোড, দ্যাটস ইউর ট্যাগলাইন, রিয়েলি? এখন আপনি যদি কোনো জঙ্গলে থেকে থাকেন যেখানে কিনা কোনো ওয়াইফাই নাই আর এই সব কিছু আপনার কাছে নর্মাল শোনায়, চলেন এই বাইকটাকে এমন কিছু বাইকের সাথে তুলনা করি যেগুলো কিনা অ্যাকচুয়ালি মেক সেন্স। এই চার্টটা একটু দেখেন, এখানে 250cc এবং 300cc যে বাইকগুলো পটেনশিয়ালি আমাদের দেশে আসতে পারে কিংবা অলরেডি অ্যাভেলেবল, এগুলো লিস্ট আউট করা। এখানে যে র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন টার্মস অফ বিএইচপি। সবচেয়ে পাওয়ারফুল বাইকটা হচ্ছে লিস্টের সবার উপরে এবং সবচেয়ে কম পাওয়ারফুল বাইকটা হচ্ছে লিস্টের সবার নিচে। আর সবার নিচের বাইকটা হচ্ছে হন্ডা হর্নেট 2.0। এটা 250cc কোনো বাইক না, এটা হচ্ছে 180cc। সো ইয়া, ইউর সেইং দ্যাট রাইট, FZ25টা হচ্ছে এর সেগমেন্টের সবচেয়ে উইকেস্ট বাইক। আমি জানি হন্ডা CB300Fটা প্রপোর্শনেটলি অনেকটা সিমিলারই, কিন্তু এটার দামটা আমরা স্টিল হচ্ছে এখনো জানি না। মাথায় রাখবেন, এখানে প্রোডাক্ট নিয়ে মস্করাটা না, মস্করাটা আমাদের সাথে করা হইতেছে দামটা নিয়ে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, কালার করা যে সেলগুলা, এই সেলগুলা হচ্ছে আমাদের দেশে যে বাইকগুলো হচ্ছে এই মুহূর্তে অ্যাভেলেবল ওগুলা। এই বাইকগুলার আমি দামগুলো সদ্য দিয়ে দিছি। আচ্ছা, মনোযোগটা একটু পাওয়ার ফিগারটার দিকে দেখেন, থার্ড সেলটাতে। এরপর দামগুলোর দিকে একটু দেখেন। FZ25 এর সাথে যদি তুলনা করেন, বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল সবচেয়ে পাওয়ারফুল বাইক CF Moto 300 SR। আপনি জাস্ট 23,000 টাকা এক্সট্রা খরচ করে ওই বাইকটাতে 9টা আরও এক্সট্রা হর্স পাওয়ার পাচ্ছে, গেল একটা। এবার জিক্সার 250টার নেকেটটা কি সেটার দিকে একটু দেখেন, সেখানে আপনি FZ এর সাথে তুলনা করলে 6 মোর হর্স পাওয়ার পাচ্ছেন, কিন্তু আপনাকে আরও 35,000 টাকা হচ্ছে কম দিতে হচ্ছে। শুধু তাই না, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, হর্নেট 2.0টার দিকে দেখেন, সে FZ25 এর 83% পাওয়ার হচ্ছে 63% প্রাইসে আপনাকে দিচ্ছে। আর তাছাড়া এই বাইকটার মধ্যে USD ফর্ক, স্লিপার ক্লাচ, অনেক 1000 টাইমস বেটার একটা ড্যাশ, এই জিনিসগুলো আছে। আলটিমেটলি কি দাঁড়ালো, FZ25 এর অল্টারনেটিভ যত অপশনগুলো আছে প্রত্যেকটা বাইক মোর মডার্ন, মোর পাওয়ারফুল আর ফ্র্যাঙ্কলি মোর ওয়ার্থি অফ ইউর মানি। আর FZ25টা কতটা বাজে ভ্যালু ফর ইউর মানি, এটা আরেকটা ফিগার দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা সেল দেখেন, প্রাইস পার বিএইচপি, অর্থাৎ প্রতি হর্স পাওয়ারের জন্য আপনাকে অ্যাভারেজ কত টাকা খরচ করতে হচ্ছে, প্লাস আমি আরেকটা সেল করছি প্রাইস পার নিউটন মিটার, অর্থাৎ প্রতিটা টর্কের জন্য হচ্ছে আপনাকে কত খরচ করতে হচ্ছে। দেখেন, হর্স পাওয়ার ফিগার দিয়ে শুধু একটা বাইককে আসলে পুরোপুরি জাজ করা যায় না। যেমন সিটি রাইডিংয়ে আমরা লো এন্ডে হচ্ছে প্রচুর পরিমাণ টর্ক লাগে, আপনি যদি হচ্ছে কুইকলি কোনো কিছু দিয়ে ওভারটেক করতে চান। তো আলটিমেটলি হচ্ছে হর্স পাওয়ার এবং টর্ক দুইটার কম্বিনেশনে হচ্ছে একটা বাইকের ট্রু পাওয়ারটা হচ্ছে রিফ্লেক্ট করে। তো যে কারণে আমি দেখেন আরেকটা সেল করছি কস্ট পার ইউনিট অফ পাওয়ার। এখানে আমি বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে বাইকের প্রতি হর্স পাওয়ারের জন্য তাকে আমার কত টাকা দিতে হচ্ছে সেটা আমি হচ্ছে ওয়েটেজ 50% ধরলাম, প্লাস
প্রতি টর্কের জন্য আমাকে ব্র্যান্ডটাকে কত টাকা দিতে হচ্ছে সেটাও হচ্ছে 50% ওয়েটেজ ধরলাম, অর্থাৎ ইকুয়াল। এই দুটো মিলে হচ্ছে পার ইউনিট অফ পাওয়ার হচ্ছে আমি ফিগার আউট করছি, অর্থাৎ যেখানে কিনা 50% ওয়েটেজ দেওয়া হচ্ছে হর্স পাওয়ারের দিকে, 50% ওয়েটেজ দেওয়া হচ্ছে টর্কের দিকে। এই পার ইউনিট অফ পাওয়ার বলে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কোনো ম্যাট্রিক্স নেই, এটা জাস্ট ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি এটা নিজের মতো করে বানাইছি। এটা যুক্তিটা হচ্ছে দেখেন, আমরা বাংলাদেশে যেটা করি একই বাইক দিয়ে আমরা হচ্ছে সিটি কমিউটগুলোও করি, আবার ওইটা দিয়ে হাইওয়েতেও যাই, আবার কোনো জয়রাইডে যদি যাইতে চাই ওটা দিয়েই করি। আমাদের ওই একটা বাইকই হচ্ছে মানে লিটারালি আমরা ওয়ার্কহর্সের মতো ব্যবহার করি, সব কিছু করি। তো বাইকে যেরকম হচ্ছে স্পিড সে কতটুকু উঠাতে পারে সেটা যেমন গুরুত্বপূর্ণ, এবং ওই যে স্পিডটা এটা কত দ্রুত উঠাতে পারতেছে অর্থাৎ অ্যাক্সেলারেশনটা সেটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেটা একটু আগে বললাম, অর্থাৎ পাওয়ার এবং টর্ক দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে সিএফ মোটর 250 এনকে যে বাইকটা আছে সেটা পার ইউনিট অফ পাওয়ারের জন্য আমাকে ব্র্যান্ডটাকে দিতে হচ্ছে 14,257 টাকা, সবচেয়ে কম। তো এই বাইকটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ভ্যালু ফর মানি। তো আপনি এটার পরে যদি যান 250 SR, তাকে দিতে হচ্ছে 15,697, এরকম করে 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 হিসাব করলে আলটিমেটলি দেখা যাচ্ছে ইয়ামাহাকে আমার দিতে হচ্ছে 21,485। এই ইয়ামাহার কস্ট পার ইউনিটটা কতটা বাজে এটা বোঝার জন্য এই পুরা লিস্টের সবচেয়ে ভ্যালু ফর মানি বাইকটা খেয়াল করে দেখেন, সিএফ মোটর 250 এনকে। ওটাকে আমি বেসলাইন ধরি 100%। এই বেসলাইনটার এগেনস্টে কস্ট পার ইউনিটের একটা পাওয়ার ইন্ডেক্স আমরা করব। উদ্দেশ্যটা কি, ইন্ডেক্সটা খেয়াল করে 250 এনকেটার থেকে আমাকে 10% এক্সট্রা খরচ করতে হচ্ছে 250 SRটা নেওয়ার জন্য। মেক সেন্স, ওটা ফেয়ার বাইক, একটু তো এক্সট্রা কস্ট আসতেছে। 250 এনকের তুলনায় 14% আমার বেশি এক্সট্রা খরচ করতে হচ্ছে 300 SR-এ। ওইটাও মেক সেন্স, ওই বাইকটার হচ্ছে হর্স পাওয়ার ফিগারটা খুব বেশি উপরের দিকে না থাকলেও টর্ক ফিগারটা অনেকটুকু জাম্প করছে, সেটাও হচ্ছে ভ্যালু ফর মানি বলা যায়। জিক্সার 250 কথায় যদি আসেন, এখানেও হচ্ছে আপনাকে 15% এক্সট্রা খরচ করতে হচ্ছে 250 এনকের তুলনায়। টেরিবল ভ্যালু না, জাপানিজ বাইকগুলো এমনিতে একটু এক্সপেন্সিভ হয়, ওই হিসাবে ঠিক আছে। যদিও ক্লিয়ারিং ইস্যু আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে জিক্সার 250টার মধ্যে মডার্ন ফিচারগুলো তেমন একটা নাই, বাট সুজুকি ব্র্যান্ডটাই এরকম। আপনারা ইন্টারন্যাশনালি যদি খেয়াল করে দেখেন, সুজুকি খুবই ইনফেমাস তাদের বাইকগুলো আপডেট করার জন্য। তো এই ট্রেন্ডটা তারা হচ্ছে এইখানে ধরে রাখছে, তাদের ওই 250 বাইকটা আলটিমেটলি হচ্ছে আপডেট করে নেয়। তবে প্রাইস তো আলটিমেটলি সুজুকি ঠিক করে নেয়, ঠিক করেছে হচ্ছে র্যাঙ্কন। তো বাইকটার ভ্যালু ফর মানি যে অ্যাসপেক্টটা, এই অ্যাসপেক্টটা নিচের দিকে যদি থাকে সেটা দোষ অ্যাকচুয়ালি র্যাঙ্কনের, সুজুকিকে পুরোপুরি দোষ দেওয়া যায় না আসলে। তবে এসএফ এর প্রাইসিংটা ভাই পুরাই জঘন্য, এটা নো ডাউট অ্যাবাউট ইট। এবার হর্নেটে যদি আসেন, হর্নেটে এনকের তুলনায় পার ইউনিট অফ পাওয়ারের জন্য আপনার 23% এক্সট্রা খরচ করতে হচ্ছে। এটা সামওয়াট জাস্টিফাইড, এটা টু সাম এক্সটেন্ট হজম করার মতো। হন্ডার ব্র্যান্ডের পেডিগ্রি সিএফ এর তুলনায় অনেক বেশি, আর তাছাড়া এই বাইকটা কিন্তু ফিচারফুল। আপনি সিএফ এর 250 এনকের সাথে যদি তুলনা করেন, হন্ডার বাইকটায় আপনি পাওয়ার টর্ক বাদে তেমন কিছু একটা মিস করবেন না। তবে ভাই এটাও কনসিডার করতে হবে, হর্নেটটা পাওয়ার টর্ক ফিগার আমাদের দেশের নেকেড স্পোর্টসের যে 150cc বাইকগুলো আছে, এগুলোর যে প্রিমিয়াম সেগমেন্ট আছে, অলমোস্ট এই প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর সমান পাওয়ার টর্ক হচ্ছে এটা দিচ্ছে। তা দেওয়া সত্ত্বেও এটার প্রাইসিংটা কিন্তু জিক্সার 150, এফজেডএস 150-র মতো প্রাইসিং দেওয়া। এই কারণে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি এফজেডএস 150 আর জিক্সার 150টা এখন রেকমেন্ড করা মানুষকে বন্ধ করে দিয়েছি। জিক্সার বলেন বা এফজেডএস 150 বলেন, এগুলো থেকে 1000 টাইমস বেটার হন্ডা হর্নেট 2.0টা। এবার ইয়ামাহা FZ25টা দিকে দেখেন, লিটারালি 51% এক্সট্রা চার্জ করতেছে সিএফ এর 250 এনকের তুলনায়। বাট এখানে লিস্টেড যতগুলা বাইক আছে সবগুলা থেকে কম পাওয়ারফুল, তার সেগমেন্টের মধ্যে সবচেয়ে কম পাওয়ারফুল এই বাইকটা, সবচেয়ে কম ফিচারফুল এই বাইকটা। ইভেন লোয়ার সেগমেন্টের হন্ডার বাইকটার মধ্যে এর থেকে বেশি ফিচার দেওয়া। একটা 6th গিয়ার পর্যন্ত নাই, একটা গিয়ার ইন্ডিকেটর নাই। এই বাইকটার সাথে তুলনা করলে ইভেন জিক্সার এসএফটাও ফার বেটার একটা প্রোডাক্ট। ওয়েল মেবি আপনি চিন্তা করতেছেন, বাট ইটস ইয়ামাহা, জাপানিজ রিলায়েবিলিটি,
ওয়েল গেস হোয়াট, সুজুকি জাপানিজ, হন্ডা জাপানিজ, এরা বেটার বাইক অফার করতেছে আপনাকে ফর লেস। হ্যাক ইভেন সিএফ এর কথাও যদি বলেন, কাওয়াসাকির মতো জায়ান্ট এই সিএফ ব্র্যান্ডটাকে হচ্ছে সমীহ করে চলতেছে, তাদের হিসাবটাও হচ্ছে এখান থেকে বাদ দেওয়া যাচ্ছে না। মিনওয়াইল এসিআই ইয়ামাহা নিয়ে এমন একটা ঢং করতেছে অ্যাজ ইফ তারা ডুকাটি অথবা বিএমডাব্লিউ নিয়ে আসছে, যে তারা হচ্ছে 5 বছর আগে ডিসকন্টিনিউ করা একটা বাইকের জন্য প্রিমিয়াম চার্জ করতে পারবে। ইয়ামাহা, দ্য ব্র্যান্ড অফ R1s, R6s, অসংখ্য মোটোজিপি ভিক্টরিজ, এই ব্র্যান্ডটাকে এসিআই বাংলাদেশের জাস্ট একটা ক্যাশ গ্র্যাবে পরিণত করছে। There is nothing wrong with bringing back the Yamaha FZ25. এটা গ্রেট হইতে পারতো, অ্যাফোর্ডেবল একটা ওয়ার্কহর্স হইতে পারতো। ইনস্টেড এটা এসিআই গ্রিডের জন্য একটা ক্যাশ কাউ হয়ে গেছে। There are simply too many better choices in the market today. আর আপনি 4,35,000-এ FZ25 জাস্ট একটা ব্যাড ডিল, এটা একটা ইনসাল্ট। আমাদের মতো বাইক এনথুজিয়াস্ট যারা আছে, যারা ইয়ামাহা ব্র্যান্ডটাকে ভালোবাসে, আমাদের গলে একটা চড় এটা। এসিআইয়ের এই ধরনের প্রেডিটরের প্র্যাকটিসের এগেনস্টে খুব স্ট্রং ভয়েস হচ্ছে রেজ করতে হবে, আদারওয়াইজ এরা এখনকার মতো যাচ্ছে তাই করে বেড়াবে আর ইয়ামাহা ব্র্যান্ডটার ভবিষ্যৎ বাংলাদেশে পুরোপুরি নষ্ট করে দেবে। দ্যাটস ইট ফর টুডে। রাইড সেফ অ্যান্ড প্লিজ স্পেন্ড ওয়াইজলি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।